হেনাকে পাত্তা না দিয়ে যে যার মতন বাসায় চলে আসে। হেনা তো রেগে মেগে শেষ। শালা ছোট লোকের বাচ্চাগুলো আমার বন্ধুটাকে ঠুকরে দেয়। তোদের সব কয়টাকে আমি দেখে ছাড়বো। বন্ধু তো আমি হবই হব, আর খ্যাতটাকে শিক্ষা দিয়ে ছাড়বো আমি। আকাশ বাসায় এসে পড়ে। বাসায় এসে যখন ঘরে ঢুকে তখন দেখতে পায় পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে, আর একটা হাত কবজি থেকে কাটা ফ্লোরে পড়ে আছে। এটা দেখে তো আকাশের হুঁশই উড়ে গেছে। আল্লাহ, পল্লবের কিছু হলো না তো? সে ঠিক আছে কিনা? তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকে দেখি পল্লব সেই ছেলেটাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে, যে ছেলেটা শপিং মলে আমাকে থাপ্পড় মেরেছিল। ছেলেটার হাত পল্লব কেটেছে। ছেলেটার হাত থেকে অনবরত রক্ত ঝরে পড়ছে, আর ছেলেটা ব্যথায় কাতরাচ্ছে। কিন্তু কি করার, ওর মুখের মধ্যে পল্লব কাপড় গুঁজে দিয়েছে। না হয় চিৎকার করে দুনিয়াদারি একদিকে করে ফেলতো। হ্যাঁ পল্লব, কি করছিস কি? ভাই, এমন জানোয়ারটার কত বড় সাহস যে সে আপনার গালে থাপ্পড় মেরেছে, তাই ওর হাত কেটে ফেলেছি। বাকি ওকে মেরে ফেলবো এক্ষুনি। আরে তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আমার মারছে, আমি মাফ করে দিছি, যা ওর ছেড়ে দে। কি বলছেন ভাই? আপনার গায়ে সে হাত তুলেছে, আর আপনি বলছেন ওকে ছেড়ে দিতে? আমি বলছি ওকে ছেড়ে দিতে। ওকে ভাই, ছেড়ে দিচ্ছি। ছেলেটাকে হসপিটালের সামনে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসে। দুপুরে খাবার খেয়ে আকাশ শুয়ে আছে, এমন সময় আরু ফোন দেয়। কি করছো? খাওয়া দাওয়া হয়েছে তোমার? হ্যাঁ হয়েছে, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট করো, কাল কলেজে আসলে কথা হবে। আচ্ছা বলেই ফোন রেখে দেয়। তারপর একটু রেস্ট করে বিকেলবেলা বাসার নিচে একটু হাঁটাহাঁটি করে। কিছুক্ষণ পর আবার বাসায় এসে পড়ে। পরে পড়তে বসে, কারণ সামনে পরীক্ষা আসতে চলেছে। এখন পড়ায় ফোকাস করতে হবে, না হয় তার এই ত্যাগ বিফলে যাবে। পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে যথাযথ সময়ে কলেজে চলে যায়। গিয়ে দেখে কেউ আসে নাই। কেউ বলতে আরু আর তিশান, এই দুজনের কেউই আসে নাই। তবে সে লক্ষ্য করে দেখে হেনা এসেছে, তাই সে নিজেকে আড়াল করে ফেলে। কিন্তু হেনা চোখে ধরা খেয়ে যায়। হ্যাঁ, এটাই সুযোগ ওর সাথে একা কথা বলার। না হয় চামচাগুলো আসলে আর কথা বলতে দিবে না। তাই সে আকাশের কাছে চলে যায়। আকাশ হেনাকে দেখে থতমত খেয়ে যায়। কিরে, আমি তো নিজেকে আড়াল করে ফেললাম, তাও এই মেয়ে আমাকে দেখলো কি করে? হেনা আকাশের কাছে গিয়ে, এই ছেলে, তোমার সমস্যা কি? হ্যাঁ, আমার দেখলে এভাবে পালিয়ে বেড়াও কেন তুমি? কে 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 বলেছে আমি আপনাকে দেখলে পালিয়ে বেড়াই? শুনো, আমি না বাচ্চা না, ওকে? আমি সবকিছু বুঝতে পারি। আচ্ছা, তুমি কি আমার মাফ করবে না? আমি তো সমস্ত কিছুর জন্য সরি হয়েছি, তাও আমাকে তোমার বন্ধু বানাবে না? মানুষ মাত্রই তো ভুল, আর আমিও সেই ভুলটাই করেছি। কিন্তু তার জন্য তো আমি ক্ষমা চেয়েছি না, কিন্তু তুমি আমায় ক্ষমা করছো না। আরে আজব তো, ক্ষমা তো করে দিয়েছি। তাহলে বন্ধু বানাতে সমস্যা কোথায়? আপনার হয়তো মাথা নষ্ট হয়ে গেছে। বন্ধু আর ক্ষমা দুইটা আলাদা জিনিস। তাছাড়া আপনি একজন ওসির মেয়ে, আমার সাথে বন্ধুত্ব কি করে হয় বলেন? কোথায় আপনি কোটিপতির মেয়ে আর আমরা ছোট লোক। তার চেয়ে বড় কথা, সেদিনের মায়ের কথা আমার মনে আছে। সারাটা রাত আপনার বাবার হুকুমে তেনার চামচাগুলো আমাকে মেরেছে। আমি আর নতুন করে কোনো ঝামেলা চাই না, আর আপনার বাবার কাছে মারও খেতে চাই না। হেনা খাপ করে আকাশকে জড়িয়ে ধরে আর সাথে সাথে কান্না করে দেয়। আকাশ প্লিজ, আমায় এইভাবে ফিরিয়ে দিও না। আমি কেন জানি তোমার অবহেলা নিতে পারছি না আমি। আরে আরে, কি করছেন? প্লিজ ছেড়ে দেন, মানুষ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। না, ছাড়বো না। আগে বলো, আমাকে তোমাদের বন্ধু বানাবে? বিশেষ করে তোমার। হ্যাঁ, তোমাকে বন্ধু বানিয়ে পরে তোমার বাবার মার খাই, সমস্ত দোষারোপ আমার উপরে আসবে যে আপনাকে ফুসিয়ে ফাঁসিয়ে পাগল করে ফেলেছি। না, এমন কিচ্ছু হবে না। আমার বাবাটা আমি দেখে নিব। প্লিজ আকাশ, আমার ফিরিয়ে দিও না। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। তিশান আর আরও আসুক আগে, ওদের মতামত কি সেটা দেখি। হেনা ছেড়ে দেয়। একটু পর আরু আর তিশান আসে। হেনা আকাশের পাশে বসে আছে। আরু তো এসেই রাগারাগি শুরু। এই আকাশ, এখানে কি হচ্ছে? আর এই মেয়ে তোর সাথে কেন? আরে সকাল থেকে আমার মাথা খারাপ করে দিতেছে আমাদের বন্ধু হবে বলে। আমি বলেছি তোরা আসলে দেখা যাবে, এখন তোরা এসেছিস, এবার তোরা বুঝ তোরা কি করবি। কি করব? ওর মতো মেয়ে বন্ধু আমাদের চাই না। তিশান, হোয়াটস ইউর ওপিনিয়ন? তিশান প্লিজ, না করো না। দেখ, আমি আর কি বলবো, মেয়েটা যেহেতু সরি হয়েছে সেই দিক থেকে একটু সুযোগ দেওয়া যায়। আর বন্ধুই তো হতে চেয়েছে, এর থেকে বেশি কিছু তো আর না। দেখ দেখ, ওকে বন্ধু বানিয়ে নিজের বিপদ ডেকে আনিস না আকাশ। বাদ দে আরো, সে আমাকে মেরে ফেলবে অতি জোর গেলে।
থাক, মরে যাব, এর চেয়ে বেশি কিছু তো আর না। সে যখন এত করে বলছে, একটা সুযোগ তো দেয়া দরকার। আচ্ছা ঠিক আছে, তুই যা ভালো মনে করিস। হেনা তারপর সবার বন্ধু হয়ে যায়। সে আরু, তিশান, আকাশ সবার সাথে একটা ভালো সম্পর্ক বানিয়ে ফেলে। কিন্তু আকাশকে নিয়ে মনের মধ্যে অন্যরকম কিছু একটা ফিলিংস কাজ করে। ইচ্ছে করে আকাশকে নিয়ে সারা জীবন পার করে দেই। কলেজে এখন কোনো বেস্ট বন্ধু প্যানেল থাকলে সেটা আকাশদের। হেনার বান্ধবীরা সবাই অবাক, মিম তো পুরো অবাক। যেই মেয়ে আকাশকে খ্যাত ছাড়া কিছুই ডাকতো না, পদে পদে অপমান করত, সেই মেয়ে আজ তার বন্ধু। হেনা পুরোপুরি ভাবে বন্ধু প্যানেল পরিবর্তন করে ফেলেছে। আকাশ, তিশান, আরু এই তিনজন বাদে এখন তার আর কোনো বন্ধু নেই। মিম তারপর আরো বাকি যারা ছিল কারোর সাথেই কথা বলে না। সে কেমন যেন একরকমের পাগল হয়ে যাচ্ছে আকাশের জন্য। আকাশকে তার মনের মধ্যে জায়গা দিয়ে ফেলেছে। এভাবেই দিন কাটতে থাকে। তাদের চারজনের বন্ধুত্ব আরো গভীর হয়ে যায়। তারা যাই করে চারজন একসাথে করে। আর কলেজে এখন যদি কেউ ভুল করে আকাশকে কিছু বলেছে, যে খ্যাত বা ছোট লোক এই টাইপের কিছু, তাহলে হেনা তার 12টা বাজিয়ে ছেড়ে দিবে। আকাশের মনেও হেনাকে নিয়ে কিছুটা ভালো লাগা কাজ করে, কিন্তু সমস্যা হচ্ছে সে যদি ভালো লাগাটাকে বাস্তব রূপ দিতে চায় তাহলে তাদের বন্ধুত্ব নষ্ট হবে। প্লাস হেনা উল্টোপাল্টা রিয়াক্ট করবে। না থাক, ভেতরেই থাক ভালো লাগা। সে তার ভালো লাগাকে নিজের ভেতরে দমিয়ে রাখে। কিন্তু হেনা আকাশের সাথে সব সময় লেগে থাকে। ওর ভালো মন্দ সব সময় খোঁজ খবর রাখে। খেয়েছে কিনা, নিজে যত্ন নিচ্ছে কিনা রোজ খেয়াল রাখে। আকাশও সেম ভাবে হেনার কেয়ার করে। আকাশ হেনার আচরণ দেখে কিছু একটা ফিল করে যে হেনাও তাকে সামথিং সামথিং কিছু একটা। কিন্তু হেনা তো কখনো মুখ ফুটে বলবে না, কারণ সে মেয়ে। যা করার আকাশকেই করতে হবে। তাই সে একটা ফোন দিয়াটে। একদিন রাতের বেলায় আকাশ অন্য একটা মেয়ে ফ্রেন্ডকে দিয়ে হেনাকে ফোন করায়। এই যে আপনি কি হেনা বলছেন? জি আমি হেনা, কিন্তু আপনি কে? আমি আকাশের গার্লফ্রেন্ড। কোন আকাশ? আরে আপনার বন্ধু আকাশ আছে না, ওর গার্লফ্রেন্ড। এই মেয়ে, তোর কি মাথা তারমার ছিঁড়ে গেছে? হ্যাঁ, তুই আকাশের গার্লফ্রেন্ড মানে? হেনা তো রাগ উঠে যায়। আরে আরে আপনি এত রাগ করছেন কেন? আমার কথাটা তো শুনবেন আগে। এই মেয়ে, কি শুনবো? হ্যাঁ, কি শুনবো? তুই আমার ফোন কেন দিয়েছিস সেটা বল। আরে আপনি আগে একটু শান্ত হন প্লিজ। ধীরে ধীরে বলছি সব। দেখেন, আমি আজ থেকে নিয়ে বিগত 2 বছর আগে থেকে আকাশকে ভালোবাসি, কিন্তু আকাশ আমাকে ভালোবাসে না। ওকে অনেকবার প্রপোজ করেছি, কিন্তু সে রাজি হয় না। কিন্তু ইদানিং কিছুদিন ধরে দেখছি আপনার সাথে আকাশ ঘোরাফেরা করে। প্লিজ আপনি আকাশের থেকে দূরে সরে যান। আমার আকাশকে চাই। এই ফকিন্নির ঘরে ফকিন্নি, তুই শুধু 2 বছর কেন, তুই যদি 200 বছরও আকাশের পেছনে ঘুরিস না, তাও তোকে সে ভালোবাসবে না। কারণ আমি তাকে ভালোবাসতে দিব না। সে শুধুমাত্র আমার। আমি ওকে ভালোবাসি। তুই কোথা থেকে আসছিস ফকিন্নি? একদম মেরে জলে ভাসিয়ে দেব। ওকে, আমিও দেখে নেব সে তোমাকে কিভাবে ভালোবাসে। বলে লাইন কেটে দেয়। অন্যদিকে আকাশ তো হাসতে হাসতে শেষ। আল্লাহ, কি পাগল মেয়েরে বাবা। না, কালকে ওকে প্রপোজ করব। আচ্ছা, থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য দোস্ত। পরের দিন সে কলেজে গিয়ে হেনার খোঁজ করতে থাকে, কিন্তু হেনাকে কোথাও খুঁজে পায় না। পরে কেউ একজনকে জিজ্ঞেস করলে সে বলে হেনাকে নাকি কলেজের পাশের পার্কটাতে বসে থাকতে দেখেছে। হেনা, কি হয়েছে তোমার? তোমাকে কত সময় ধরে খোঁজ করলাম, কিন্তু কোথাও পেলাম না। পরে একজন থেকে জানতে পারলাম তুমি পার্কে এসে বসে আছো। কেন? আমার খোঁজ কেন করতে হচ্ছে তোমার? তোমার সাথে আমার কি যে আমার খোঁজ করতে হবে তোমার? তুমি কি সত্যি বুঝো না আমার সাথে তোমার কি? না, বুঝি না। তোমার সাথে কি আমার? হেনা মনে মনে বলল, লুচ্চা কোথাকার। আরে পাগলি, তুমি আসলে একটা গাধা। তোমাকে যে আমি ভালোবাসি সেটা তুমি বুঝো না। হেনা তো কি বলছো কি আকাশ? সত্যি তুমি আমায় ভালোবাসো? হ্যাঁ রে বাবা, আমি তোমায় সত্যি ভালোবাসি। তাহলে প্রপোজ করো। পকেটে একটা কলম ছিল, সেটা বের করে হেনাকে প্রপোজ করে। তুমি কি আমার বাবুর আম্মু হবে? হেনা আকাশের কাণ্ড দেখে তো রেগে মেগে আগুন। এই খাটাস পোলা, কলম দিয়ে জীবনেও কেউ কাউকে প্রপোজ করে দেখেছিস? কি করবো ক, ফুল তো নাই। তাহলে আজকে করতে হবে না, কালকে ফুল নিয়ে এসে কলেজের সবার সামনে জোর গলায় প্রপোজ করবি। কারণ কেউ যাতে এরপর তোর পিছনে না ঘুরে
তুই শুধু আমার, সেটা যেন সবাই জানে। আর শুন, প্রপোজ করার পর জড়িয়ে ধরবি কিন্তু, ওকে? আচ্ছা ঠিক আছে। আকাশ পরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে আরুর কিনে দেওয়া জামাটা পরে তারপর গোলাপ ফুলের একটা তোড়া নিয়ে কলেজে যায়। হেনা অনেক আগেই এসে বসে আছে। এই এত সময় লাগে আসতে? হ্যাঁ, আরে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, এবার প্রপোজ করো। আকাশ একটু বড় গলায়, Listen, hello, listen to all of you who are here. I'm going to make a special announcement in front of you. এটা হচ্ছে যে আমি হেনাকে ভালোবাসি। শুধু ভালোবাসি না, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। হেনা, তুমি কি দেবে আমায় একটা সুযোগ তোমায় ভালোবাসার মতো? কথা দিলাম তোমার এই দুটো হাত কখনোই ছাড়বো না। হেনা পা থেকে জুতোটা খুলে ঠাস করে জুতোর বাড়ি বসায় আকাশের গালে। কিরে ফকিনির বাচ্চা, তোর এত সাহস কি করে হয় আমার প্রপোজ করার? নিজের চেহারা ভালো করে কখনো দেখেছিস? হ্যাঁ নাই, ছোট লোকের বাচ্চা, চলে এসেছিস আমার প্রপোজ করতে না? হেনা, তুমি আমার সাথে মজা করছো তাই না? আমি জানি তুমি আমার সাথে মজা করছো। হেনা জুতোটা দিয়ে আরেকটা বাড়ি লাগিয়ে দেয় আকাশের গালে। এই ছোট লোক, মজা করবো মানে? কিসের মজা তোর সাথে? বলেছিলাম না ওই দিন তোকে আমি দেখে ছাড়বো? আমাকে অপমান করা, তার উপর আমাকে লোকের কাছে থাপ্পড় খাওয়ানো। কি ভাবেছিস আমি এত সহজে সব ভুলে যাব আর তোকে ছেড়ে দিব? আমি ছোট লোক কোথাকার। তোর নিজেকে নিজে ভালোবাসার মতো পয়সা নেই, কি সব কম দামি জামা কাপড় পরিধান করছিস আর চলে আসছে আমায় ভালোবাসতে, খ্যাতকা ইয়া কোথাকার। আকাশ মাটির দিকে চেয়ে আছে আর চোখ দিয়ে জল ঝরাচ্ছে। চোখের জলে যেন আশেপাশের মাটি ভিজে কাদা হয়ে গেছে। আকাশের বিশ্বাসই হচ্ছে না যে হেনা তার সাথে এইরূপ আচরণ করেছে। কি দোষ ছিল তার? জাস্ট সামান্য একটু বন্ধুর থেকে কথা শুনেছে আর নিজের দোষে নিজে মার খেয়েছে, এই জন্য এত ক্ষোভ তার উপরে। কিন্তু সে যে আমায় বিনা দোষে সারা রাত মার খাইয়েছে, সারা রাত ননস্টপ দুইটা মানুষ সময় মেরেছে, সেটা কি কিচ্ছু না? এই ছোট লোক শোন, তোকে একটা পরামর্শ দিই, আগে নিজেকে ঠিক কর। তোর যে স্টেটাস না, তোর জন্য আমার না, তোর জন্য তো গ্রামের সকিনা পারফেক্ট, বুঝলি? আর শোন, আমি কে সেটা চিনে রাখবি, ওকে? ফকিন্নি গাইয়া কোথাকার। থাক, চললাম আমি। হেনা আর ওর বান্ধবী ছিল যারা সবাই চলে গেল। মিমো আছে সাথে হেনার। আমি এটা ওদের প্ল্যানিং ছিল আমাকে এভাবে অপমান করবে। সকলেই হাসাহাসি করছে আমাকে নিয়ে। দু একজন তো চেঁচিয়েও বলেছে, খিরে খ্যাত, আর মেয়ে খুঁজে পেলি না, শেষমেশ ওসির মেয়েকে ধরেছিস। বা ভালোই তো ফোন দিয়েছিস ওর বাবার টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য। লজ্জায় আমি মাথা উঠাতে পারছি না, সবাই টিটকারি করছে। হঠাৎ এমন সময় কোত্থেকে জানি আরও আসে। এই কার কি সমস্যা এবার আমাকে বল। তোদের কি খেয়ে দিয়ে কাজ নাই? হ্যাঁ, ওর যাকে মনে হয় তাকে প্রপোজ করবে, তোরা ওকে নিয়ে কটূক্তি করার কে? আরুকে দেখে সবাই চলে যায়। ওই হালেরাম ছেলে, মাটি থেকে উঠে দাঁড়া। আকাশ এখনো মাটিতে বসে বসে কান্না করছে। এই আর কত কাঁদবে? আরু আকাশকে ধরে ওঠায় মাটি থেকে। এই তোকে বলেছিলাম না যে এই মেয়ের মতিগতি মোটেও ভালো না? সে যে কোন সময় তার রং পরিবর্তন করতে পারে। কিন্তু তুই কি বলেছিলি অতি জোর গেলে মরে যাবি? কিন্তু এখন ভেবে দেখ তো, এটা মরে যাওয়া না এর চাইতো বেশি কষ্টের। আকাশের মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। আচ্ছা হয়েছে, এবার আমার সাথে চল। বলেই আরো আকাশকে ধরে ধরে ক্যান্টিনে নিয়ে যায়। তারপর একটা ঠান্ডা পানির বোতল কিনে কিছুটা পানি আকাশের মাথায় ঢালে আর কিছুটা ওকে খেতে দেয়। আকাশ খাপ করে আরুকে ক্যান্টিনের মধ্যেই জড়িয়ে ধরে। আরও তো অবাক, কিন্তু সে কিছুই বলছে না। সত্যি আমার 7 জন্মের ভাগ্য রে যে আমি তোর মতো একটা ফ্রেন্ড পেয়েছি। আরে পাগল নাকি, কি বলছিস? তোদের কেন ছাড়তে যাব? শোন, সবার মতো আমি নারী, আমার বাবারও কম নাই কোনো কিছু, কিন্তু গরিমা শব্দটা আমার কাছে নাই। আরে বাবার টাকায় অহংকার করে ফায়দা কি? আর অহংকার করে কি ভালো জিনিস নাকি? কিন্তু হেনা যা করলো তার জন্য তাকে পস্তাতে হবে। আমার বন্ধুকে সে কষ্ট দিয়েছে, আমি তার সাথে কড়ায় গন্ধায় হিসাব করব সব। হয়েছে, এবার থাম। ক্লাস তো আজ আর করা হবে না, তুই এখানে বস, আমি নাস্তা নিয়ে আসছি। প্লিজ আমাকে কখনো ছেড়ে যাবে না তো। সত্যি আমি লাকি যে তোর মতো একটা ফ্রেন্ড পেয়েছি, আমার আর কাউকে চাই না। আকাশ বসে বসে ভাবছে, না, এবার আসল রূপ দেখাতেই হবে। মানুষের মন বলতে কিছুই নেই, কার বাবার কতটুকু আছে সেটা নেই দুনিয়া চলে এখন। আরে হে না, তোর বাপ তো একটা থানার ওসি মাত্র। তোর বাপের মতো 10টা ওসিকে আমি আকাশ প্যান্টের পকেটে রাখি, আর আমার বাবার কথা না হয় বাদই দিলাম। আর একটু ধৈর্য ধরো, তারপর বুঝতে পারবে এই ছ্যাঁচড়া খ্যাত আকাশ মাহমুদকে।
আরও নাস্তা নিয়ে আসে। আকাশের খাওয়ার কোনো ইচ্ছে নেই, কিন্তু আরও জোরাজোরিতে খেতে হচ্ছে। আর মরার তিশান একদিন ক্লাসে আসলে 10 দিন আসে না। কিভাবে যে ওরা কি করবে আল্লাহ জানে। আচ্ছা দোস্ত, হেনা এমনটা কেন করলো? ছোট্ট একটা কারণে সে আমাকে এত বড় শাস্তি দিল। শোন, ওদের কাছে ছোট বড় নাই, বাবার টাকা আছে দেখে নিজেকে এলিট ক্লাস মনে করে, আর বাকি সবাই খ্যাত। আরে সে তোকে কখনোই ভালোবাসিনি, সে তোকে মুর্গা বানিয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। এটাই মূর্খ, কারণ এটা আমি অনেক আগেই বুঝেছি, কিন্তু কিছু বলিনি, কারণ তুই আমাকে খারাপ ভাববি। দোস্ত, আমি এখন কি করব? কি করবি জানিস না? অপমানের প্রতিশোধ নিবি, যেমন কুকুর তেমন মুগুর। আরও কি বলিস? ওর বাবা থানার ওসি, তার চেয়ে বড় কথা ওর থেকে অপমানের প্রতিশোধ কিভাবে নিব? তাহলে শোন, মেয়েদের মন গলাতে 2 মিনিটও লাগে না। সে তোকে যতই ফেক লাভ করুক না কেন, এখন তুই তাকে রিয়েলাইজ করাবি দূর থেকে। সেটা আবার কিভাবে? শোন, ওকে এক কথায় জেলাস করাবি। সে যখন দেখবি তুই অন্যের সাথে রিলেশন করছিস, তখন তার ভিতরে নাড়া দিয়ে উঠবে। আর সে তো তোকে সহ্য করতে পারে না, তাহলে তুই যে রিলেশন করিস সেটা যদি সে জানে, তাহলে বোঝ ওর কতটা ফাটবে। সবই ঠিক আছে, কিন্তু আমার সাথে রিলেশন কি করবে? কেন আমি করব? আরে কি বলছিস উল্টাপাল্টা? আরে এত সেন্টি খাচ্ছিস কেন? রিয়েল তো করব না, জাস্ট ওকে বাজানোর জন্য করব। দেখিস ওর কতটা ফাটে। আর শোন, তুই 2-3 দিন কলেজে আসবি না, তারপর আমরা আমাদের রোল প্লে করব। ওকে তাহলে। সেদিন তারপর দুজন দুজনের মতো বাসায় চলে যায়। সময় কাটাতে থাকে। আকাশ টানা 1 সপ্তাহ কলেজে যায় না। হেনা সকালে উঠে নাস্তা করে আগে ভাগেই কলেজে চলে যায়। আরুর প্ল্যান মোতাবেক আজ আকাশও কলেজে যায়। সবাই আকাশকে বাঁকা চোখে দেখছে। আরু আর আকাশ দুজনে একটা জায়গায় বসে আছে। ক্লাসের এখনো ঘন্টাখানেক বাকি। যে আকাশকে সেদিন এইভাবে অপমান না করলেও পারতাম। ছেলেটা যেমনই হোক, মনটা তো অনেক ভালো। সেদিন যখন কেউ বন্ধু বানায়নি, আরু তিশান সবাই বলেছে আমি ওর বিপদ ডেকে আনবো, কিন্তু সে বলেছে অতি জোর গেলে মরে যাবে। তাও সে আমাকে ওদের মতো ফিরিয়ে দেয়নি। কলিজা, তোমাকে ওই হেনা কথা শুনিয়েছে, অপমান করেছে, কিন্তু আমি কখনো তোমার সাথে এমনটা করব না, কারণ আমি তোমায় খুব ভালোবাসি। হেনার তো রাগে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। শালা শাকচুন্নি, তুই ভালোবাসলেই কি হবে নাকি? আকাশও তো তোকে ভালোবাসতে হবে। আর তোর যা খুশি কর না, কিন্তু আমার নামটা কেন বেঁচে খাচ্ছিস তুই? আকাশের তো আগামাথা কিছুই বুঝে আসছে না। আরু কি পাগল হয়ে গেল নাকি? হেনা রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। আরে পাগল, হেনা এসেছিল। ও বুঝছি। হেনার মাথা তো ফুল গরম। সে ক্লাস না করে বাসায় চলে যায়। শালা লুচ্চা পোলা, তোরা যা করবি কর, তাতে আমার কি? এভাবে এই দিন কাটতে থাকে। আকাশ আর আরও এমন অভিনয় করে যে তারা দুইজন লাভার। অন্যদিকে হেনা তো দিন দিন পাগল হয়ে যেতে থাকে আকাশ আর আরুকে একসাথে দেখে। হেনাকে দেখলে এই দুজনের অভিনয় শুরু। হেনা শুরুতে খারাপ না লাগলেও পরে হেনা দুর্বল হয়ে পড়ে আকাশের প্রতি। আরুর সাথে আকাশকে দেখলে তার ভেতরে কেন জানি মুচড়ে ওঠে। না, আকাশ শুধু আমার, আর কারো না। কিন্তু আরু আর আকাশের ঘনিষ্ঠতা দেখে হেনার কেন জানি মনে হয় ওদের দুজনের ভেতর প্রেমের গভীর শিকড় গুজিয়ে গেছে, যা কখনো আলাদা হবে না। কিন্তু হেনাও নাছোড় বান্দা। না, আমিও হার মানবো না। বেটা যদি আমার না হয় তাহলে আর কারো হতে দিব না। ওকে মেরে ফেলবো আমি। আকাশ তো হাসতে হাসতেই শেষ। তার এখন খুব শান্তি লাগছে। ভেতর থেকে যেই শান্তিটা অনুভব করছে অপমানের প্রতিশোধ নিয়ে, তা কখনো বলে বোঝানো যাবে না। তবে সে লক্ষ্য করেছে যে হেনা তার কাছে আবার ফিরে আসতে চায়, কারণ হেনা চোখের চাহনি দেখলেই বোঝা যায়। কিন্তু সে কখনোই আর ফিরবে না, এবং সে নিজেও পড়বে না এই ছলনাময়ীর সাথে। আর যাই হোক, ভালোবাসা হয় না। হেনা মনে মনে ঠিক করে আকাশকে সে খতম করে দিবে। সে শহরের নাম করা কিলার যে আছে তার কাছে কন্ট্রাক্ট দেয় আকাশকে মেরে ফেলার। ফকিন্নি খ্যাত, এবার যাবি কই তুই? আমার ভালোবাসার যোগ্য না তুই, কিন্তু তোকে নিয়ে মনের মধ্যে একটা সংশয় কাজ করে, তাই তোকে খতম করে দিব। আর এতদিন মানসিক অনেক অত্যাচার করেছিস তোরা দুইটা আমায়। তোদের ঘনিষ্ঠতা আমার চোখের বিষ। তুই কি মনে করেছিস তোকে আমি ছেড়ে দেব? বলে পৈশাচিক একটা হাসি দেয়। পরের দিন সকালবেলা আকাশ রেডি হয়ে কলেজে আসে। ঘন্টা পড়ে গেছে, তাই সবাই ক্লাস করছে।
এমন সময় 10-15টা গাড়ি আসে, যার সব কটার মধ্যে ছেলেপেলে দিয়ে ভর্তি। সবার হাতে চাকু, চেন, ছুরি, বিভিন্ন ধারালো অস্ত্র। ওরা এসে কলেজে ভাঙচুর শুরু করে। এই আকাশ মাহমুদকে হেনা তো সেই খুশি। আকাশ, এবার যাবি কই তুই? তোর জম এসে গেছে, তোকে এবার মেরে কুচি কুচি করবে। সবাই তো ভয়ে শেষ। যাকে সামনে পাচ্ছে সবাইকে মারধর শুরু করেছে আর বলছে, এই বল আকাশকে। ছেলে একটা দেখিয়ে দেয় আকাশের ক্লাসরুমটা। ওই যে ওইদিকে সে আছে, প্লিজ আমায় ছেড়ে দিন। লিডার যে ছিল সে অর্ডার করে, এই তোরা যা, ব্যাটাকে তুলে নিয়ে আয়। দুজনকে পাঠায় আকাশকে তুলে আনার জন্য। আকাশের মুখে মাস্ক লাগানো। আর তো চোখের পানি চলে আসে, মনে হয় সে এক্ষুনি কান্না করে দিবে। ছেলে দুইটা আকাশকে তুলে নিয়ে যায়। লিডার অর্ডার করে, সবাই ইচ্ছা তরফে মারো ওরে, মারতে মারতে ওরে মেরেই ফেলবি একদম। সবাই আকাশকে মারতে শুরু করে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে না। সবাই ইচ্ছে মতো মারতেছে আকাশকে। হঠাৎ আকাশের মুখ থেকে মাস্কটা খুলে যায়। লিডার আকাশের চেহারাটা দেখে আকাশ ভাই বলে চিৎকার দিয়ে মাটিতে ঝুঁকে পড়ে। আরও কান্না করতেছে আকাশকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু কেউ শুনছে না ওর কথা। অন্যদিকে হেনা তো সেই মজা পাচ্ছে। বেটা, তুই আমার না হলে আর কারো হতে দিব না। আকাশের নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে। লিডারটা দৌড়ে এসে আকাশের পায়ে পড়ে যায়। ভাই আমাকে মাফ করে দিন ভাই, বিশ্বাস করেন এটা যে আপনি, আমি কখনোই জানতাম না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনার পায়ে পড়ি ভাই, এবারের মতো ক্ষমা করে দিন। আমি জানি একটু পর হয়তো আমার লাশ পড়ে থাকবে কলেজের মাটিতে, কিন্তু ভাই বিশ্বাস করেন আমি না জেনে ভুল করেছি। সবাই তো অবাক, কি হচ্ছে এসব? আকাশ তো হিংস্র পশুর মতো হয়ে গেছে। এমন সময় মুন্না আর পলক কোত্থেকে যেন হুট করেই চলে আসে, সাথে আরো বিশাল একটা গ্যাং। আকাশ পাটা সরিয়ে নিয়ে মুন্নাকে ডাক দেয়, মুন্না হকিটা দে। মুন্না গাড়ি থেকে হকিটা বের করে আকাশের হাতে দেয়। আকাশ তো এলো পাথাড়ি মারতে শুরু করে। যারা যারা আকাশকে মেরেছে সব কটাকে মেরে মাটিতে শুইয়ে দিয়েছে। মুন্না দৌড়ে এসে রকির থোবড়া বরাবর সজোরে একটা লাথি মারে। কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার ভাইয়ের গায়ে হাত দিস? তুই এই শহরে মাস্তান হয়েছিস তো কি হয়েছে? ভাইকে সেটা কি তুই ভুলে গেছিস? আজ ভাই ভালো হয়ে গেছে সব ছেড়ে ছুড়ে, তাই বলে তোরা সুযোগটা কাজে লাগালি? হেনার তো চোখ বড় বড় হয়ে আছে। কি হচ্ছে কিছুই তার মাথার ভেতর ঢুকছে না। কিসের ভাইয়ের কথা বলছে ওরা? আর আকাশ মাহমুদ আসলেই কে? হাজারোটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তার। কলেজে সবার তো হুঁশিয়ে উড়ে গেছে, কারণ যেই ছেলেকে সবাই খ্যাত ছোট লোক বলে টিটকিরি করত, তাকে সবাই ভাই ভাই করছে কেন? আর লিডারটা ওর পায়ে ধরে মাপ চাচ্ছে কেন? মুন্না ছেড়ে দে রকিকে। মুন্না তো পাগল হয়ে গেছে পুরা, যে আকাশ ভাইয়ের গায়ে এই 2 টাকার রকি মাস্তান হাত দিয়েছে। মুন্না তো কোনো মতেই নিজেকে শান্ত করতে পারছে না, তাও আকাশের কথাই সে শান্ত হয়ে যায়। রকি, তোর কন্টাক্ট কে দিছে? ভাই আপনার কলেজের এই একটা মেয়ে। ওকে, বুঝছি আমি। ভাই আপনার পায়ে ধরে মাপ চাচ্ছি, আপনি আমায় মাফ করে দিন। সোজা এখান থেকে দফা হও। রকি মাটি থেকে উঠে দাঁড়ায় চলে যাওয়ার জন্য। এমন সময় দেখে যে হেনা দাঁড়িয়ে আছে। রকি হেনার কাছে গিয়ে ওর গালের মধ্যে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। আজ তোর জন্য নিজের জীবন চলে যেত, এই মেয়ে কন্ট্যাক্ট দেওয়ার সময় কি বলেছিলি? ভাই ছোট লোক খ্যাত দেখে তাকে তোর সহ্য হয় না। আর নাতানের বাচ্চা ভাই ছোট লোক খ্যাত না, ভাইয়ের ঘরে ফ্লোর মোছার কাপড় যেটা আছে সেটা পর্যন্ত তোদের কেনার সামর্থ্য নাই। ভাইকে জানিস? হেনার তো চোখ কপালে উঠে গেছে, মনে হচ্ছে যেন তার কানটা এক্ষুনি ফেটে যাবে। কলেজের সবাই তো মুখে হাত দিয়ে ফেলেছে। কি বলে এই খ্যাতমার্কা ছেলে বাংলার টপ বিজনেসম্যানের ছেলে? সবার যেন সমস্ত কিছু মাথার উপর দিয়ে গেল। এই সেমরি, তুই যত কোটিপতির মেয়ে হোস না কেন, ভাইয়ের পায়ের নিচে পড়ে থাকবি। হেনার তো চোখ মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে, কথাগুলোর ওজন সে নিতে পারছে না। রকি তার পুরো টিমকে নিয়ে কলেজ থেকে বের হয়ে চলে যায়। এমন সময় রানা কোত্থেকে যেন চলে আসে, আর সে এসে রকির পুরো টিমকে মেরে মাটিতে মিশিয়ে দেয়। রকিকে মেরে মাটিতে ফেলে রাখছে। রকির নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। রকির রুহু যাচ্ছে আর আসছে। রানা দৌড়ে আকাশের কাছে আসে। ভাই আপনার কিছু হয়নি তো? ভাই হাসতে দেরি হয়ে গেছে। ভাই জানোয়ারের বাচ্চাগুলো নাকি আপনার গায়ে হাত দিচ্ছে। আরে রানা, তুই শান্ত হ আগে। আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি।
রানা টিমের লোকজনকে দেখে সবাই ভয়ে কলেজের ভেতরে ঢুকে পড়ে। এক একজনের হাতে বড় বড় আর্মস। কিভাবে শান্ত হব ভাই? ওরা আমার কলেজার ভাইয়ের গায়ে হাত দিচ্ছে। ওদের রক্ত পান না করলে আমার ভিতরটা ঠান্ডা হবে না। রানা হইছে, এবার অফ যা। আর আমি সব কিছু ছেড়ে দিয়েছি। 10 মিনিটের মধ্যে পুরো কলেজ খালি হওয়া চাই। একটা রক্তের দাগও যেন না থাকে। আর রকিকে নিয়ে হসপিটালে ভর্তি কর। আচ্ছা ভাই, 10 মিনিট না, আপনার চোখের পলক পড়লেই পুরো কলেজ ফাঁকা হয়ে যাবে। চোখের পলক পড়তেই পুরো কলেজ ফাঁকা হয়ে যায়। আকাশ ক্লাসরুমের দিকে যাচ্ছে, কিন্তু পুরো কলেজের স্টুডেন্ট ওর দিকেই তাকিয়ে আছে। সবার একটাই কথা, যাকে আমরা খ্যাত বলতাম সেই আসল বাদশা। আরও কোত্থেকে জানি দৌড়ে এসে আকাশকে সকলের সামনে এই খপ করে জড়িয়ে ধরে। এই তুই ঠিক আছিস তো? বলে কান্না করে দেয়। হ্যাঁ রে, ঠিক আছে তো। তুই এভাবে কান্না করছিস কেন? তোর যদি আজ কিছু হয়ে যেত তাহলে কেমন হতো জানিস তুই কিছু? আর কিছু হবে না আমার। আর এই বাংলার বুকে আমার গায়ে হাত দেবে এমন কারো বুকের পাঠা হয় নাই। আর গায়ে হাত দেওয়া তো দূরের কথা, আমার নাম শুনলেই 100 হাত দূরে চলে যাবে। ইজ দ্য বেল্লা। আর ওর কান্না যেন থামছেই না। আকাশ আরুকে ঘুরিয়ে ও চোখের পানি মুছে দেয়। হ্যাঁ পাগলি, আর কান্না করিস না। তোদের মতো বন্ধু থাকতে আমার কি করবে বল? আর তিশান আজও আসেনি, ওকে কখনোই পাবো না বিপদে আপদে। ধুর, আমার আর কাউকে লাগবে না। তুই সারা জীবন আমার পাশে থাকলেই হয়। সারাটা জীবন আমি পাশে থাকবো, সারাটা জীবন তোর পাশে থাকবো আমি। আকাশ ক্লাসে ঢোকার সাথে সাথে সবাই আকাশকে জাপটে ধরে, যে যার মতো করে ক্ষমা চাচ্ছে। আমাদের ভুল হয়ে গেছে, আমরা না জেনে তোমার সাথে খারাপ আচরণ করেছি, প্লিজ আমাদের ক্ষমা করে দাও। শারীরিক গঠন বা পোশাক আশাক দেখে তোমরা মানুষকে বিবেচনা করো। তোমাদের মধ্যে মনুষ্যত্বের কমতি রয়েছে, সেটাকে পরিবর্তন করো, তাহলে নিজ থেকে মাফ পেয়ে যাবে। অনেকের মনে এখনো সংশয় কাজ করছে আকাশকে নিয়ে। আসলেই কি সে ইয়াকুব সাহেবের ছেলে? ইয়াকুব সাহেবের ছেলে হলে সে কেন ছদ্মবেশ ধরল? ওর বাবার তো টাকার কোনো অভাব নেই, তাও কেন এমন কম দামি পোশাক আশাক পরিধান করে সে? আজ কলেজে ক্লাস হবে না, পুরো কলেজ আকাশকে নিয়ে থমকে আছে। স্যাররাও অবাক যে ইয়াকুব সাহেবের ছেলে এই কলেজে পড়ে, বাংলার টপ বিজনেসম্যানের ছেলে এই কলেজে পড়ে। তাদের যেন বিশ্বাসই হচ্ছে না। আরো চল, আজকে ক্লাস করবো না। আরও আর আকাশ ক্লাসরুম থেকে বের হয়ে যায়। ক্লাস থেকে বের হতেই কলেজের গেটের সামনে 10-15টা গাড়ি হাজির। গাড়িগুলো যেমন তেমন গাড়ি না, দুনিয়ার যত নামি দামি ব্র্যান্ড আছে সবগুলোর গাড়িই আছে। মার্সিডিজ, ল্যাম্বরগিনি, সবাই তো গাড়িগুলোর দিকে হা হয়ে তাকিয়ে আছে। ওরা নিজের স্বচক্ষে কখনো এমন গাড়ি দেখবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। আকাশ মার্সিডিজের দরজা খুলে ভেতরে বসে যায়, সাথে আরও আছে। সবার কনফিউশন দূর হয়ে গেছে যে আকাশ মাহমুদকে। এদিকে সবাই তো কানাঘুষা করছে, আকাশ মাহমুদ এত বড় লোকের ছেলে, কিন্তু হেনা কলেজের কোনো এক কোনায় বসে বসে চোখের পানি ঝরাচ্ছে। সে নিজেকে নিজেই ধিক্কার দিতে থাকে। ছি হেনা, তুই নিজেকে কোটিপতি আর মডার্ন মনে করতি, তুই নিজেকে এলিট ক্লাস দাবি করতি, আজ দেখ তোর পরিণতি। তুই যাকে ছোট লোক আর খ্যাত বলতি, ওর বাসার কাজের লোকও তোর থেকে বেশি মডার্ন আর যোগ্যতাশীল। ছি হেনা, কি করে পারলি এমন একটা ছেলের মন নিয়ে খেলা করতে? সে এত বড় মাপের একজন মানুষ হওয়ার পরেও নিজের টাকা আর নিজের পজিশন নিয়ে কখনো অহংকার করেনি, আর তুই সামান্য একটা ওসির মেয়ে হয়ে এত দেমাগ তোর। হেনা নিজেকে ধিক্কার দিয়ে কান্না করতে থাকে। আকাশ ও ড্রাইভারকে বলে সোজা গাড়ি টান দিয়ে থানায় যেতে। আজ ওসির 12টা বাজা বেশি। ড্রাইভার আকাশের কথা মতো গাড়ি টান দিয়ে থানার সামনে নিয়ে যায়। এদিকে আরও তো মাথা ভো ভো করে ঘুরছে। এত দামি গাড়িতে সে কোনো দিন ওঠেনি, আরে ওঠা তো দূরের কথা, সে নিজের স্বচক্ষেই দেখেনি। সে ভাবতেই পারছে না আকাশ শহরে নামকরা কোটিপতি ছেড়ে। আকাশ থানায় গিয়ে সোজা ওসির কাছে চলে যায়। কি রে গরিবের বাচ্চা, আজ কি মনে করে থানায় এলি? ওই দিনের ধোলাই তো মনে হয় কম হয়ে গেছে না? ওই ওসি, গলা নামায় কথা বল। তোর মতো 2 টাকার রুসি আমার পকেটে থাকে। আকাশ ওসির অনুমতি না নিয়েই চেয়ারে বসে পড়ে আর ওসির টেবিলে পা তুলে দেয়। ওসির তো মেজাজ খারাপ হয়ে যায় আকাশের কর্মকাণ্ড দেখে। এই ছোট লোক, তোর কত বড় সাহস, তুই আমার সামনে এসে আমার টেবিলের উপরে পা তুলে দিস? একে তো অনুমতি নিসনি, তার উপরে আবার বেয়াদবিও করছিস। গলা নামায়া কথা বল, নাইলে কণ্ঠনালীটা সোজা লক করে ফেলবো। তুই বাপ চিন্তা এখনো ভুল করছস। কইছিলাম না একক দশকের সব হিসাব করব। নাও দিস ইজ মাই টার্ন। সময়টা এসে গেছে।
ওসি তো সেই লেভেলের খেপে গেছে। এই বেয়াদবের বাচ্চা, আমার সাথে বেয়াদবি? বলে সে আকাশের কলার ধরে টান দিয়ে মাটিতে ফেলে দেয়। ওসির বাচ্চা, খুব বড় ভুল করছিস। পুরনো হাল খাতার হিসেব এখনো বাকি, তার উপর নতুন করে আবার হিসেবের খাতা ভারী করছিস। হ্যাঁ, এই কনস্টেবল, এদিকে আয়। ব্যাটাকে নিয়ে গিয়ে লকআপে ঢোকা আর ইচ্ছে মতো ধোলাই কর। মাথা থেকে পা পর্যন্ত ধোলাই কর, যাতে করে বাকি জীবনে আর হাঁটা চলা করতে না পারে। আরো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে, কারণ আসার সময় আকাশ ওকে বারণ করে দিয়েছে। আরো মনে মনে ভাবছে, আজ ওসির শেষ দিন, কত বড় তুফান আসতে চলেছে তার কোনো আইডিয়া নেই। কনস্টেবল আকাশকে নিয়ে গিয়ে লকআপে ঢোকায়। ওসি হাতের মধ্যে বড় একটা রোলার নেয়, আর বাকি 2-3 জন কনস্টেবলও হাতের মধ্যে রোলার উঠিয়ে নেয়। আকাশকে ওরা লকআপের মধ্যে ঢুকিয়ে শিকল দিয়ে হাত পা বেঁধে ফেলে। ওসি রোলারটা দিয়ে যেই না আকাশকে মারতে যাবে, তখনই পুরো থানা কাঁপতে আরম্ভ করে। কনস্টেবল একজন দৌড়ে এসে বলে, স্যার, রানা মাস্তান থানায় এসেছে, তার সাথে কয়েক শতাব্দী ছেলে পেলে। ওসির তো কলিজা কাঁপা শুরু করে। রানা ভাই থানায় কেন? আল্লাহ জানে আজ কপালে কি লেখা আছে। ওসি রানাকে জমের মতো ভয় পায়। শুধু ওসি না, শহরের যত নামি দামি ব্যক্তি আছে সবাই রানাকে বাঘের মতো ভয় পায়। ওসি লকআপ থেকে বের হয়ে রানার কাছে যায়। ভাই, আপনি হঠাৎ এখানে? আর ভাই, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমায় একবার শুধু ফোন করে বলতেন, আমি চলে যেতাম। ওসি এক কনস্টেবলকে বলে, এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা ভাইয়ের জন্য চা নিয়ে আয়। ওসির তো ভয়ে বুক ধুকপুক করছে। বাকি থানা যারা আছে কারোর কলিজায় পানি নেই, কারণ রানা মাস্তান থানায় এসছে। ওর নাম শুনে নাই এই শহরে এমন একটা মানুষও নাই। ওর নাম নিয়ে ভয় দেখিয়ে বাচ্চাদেরকে মারা ঘুম পাড়ায়। এই ওসি, তোর খেল খতম। তোর নাকি অনেক পাওয়ার বেড়েছে। ওসি রানার পায়ে পড়ে যায়। ভাই, আপনার পায়ে পড়ি। আমার কি ভুল হয়েছে বলেন, আমি শুধরে নিচ্ছি। ভাই, বিশ্বাস করেন, আমি কোনো ভুল করিনি। আকাশ তো লকআপের ভেতর থেকে পৈশাচিক হাসি হাসছে, আরও রোজ সেই হাসি পাচ্ছে। এই ওসি, তুই কোনো ভুল করিসনি। তুই যেটা করেছিস সেটা মহা ভুল, যেই ভুলের কোনো ক্ষমা নাই। আর তুই আমার পা ধরেছিস কোন সাহসে? তোকে তো জুতার তলায় পিষে মারবো। ভাই, আপনার পায়ের জুতোটা দিয়ে ইচ্ছে মতো আমাকে মারেন, আমি আপনার পোষা কুকুর। কিন্তু ভাই, জানে মারিয়েন না। আমার যা ভুল হয়েছে আমি তা শুধরে নিব। প্লিজ ভাই, একটা সুযোগ দিন। তোকে আমি কোনো পৃথিবীর কোনো কারোর সাধ্য নেই তার হাত থেকে বাঁচানোর। যদি তোর প্রাণ ভিক্ষা দেয়, তাহলে তোর দেহতে প্রাণ থাকবে। এমন সময় কনস্টেবল চা নিয়ে আসে। ভাই, আপনার চা। তোতলাতে তোতলাতে কনস্টেবলের হাত অনবরত কাঁপছে। মনে হয় এক্ষুনি জায়গার মধ্যেই মলমূত্র ত্যাগ করবে। এই ওসি, তুই লকআপে কাকে আটকে করেছিস? ভাই, সে থানায় এসে বড় গলায় কথা বলেছিল, তাই আটক করেছি। ভাই, সে মনে হয় আপনার লোক। আমার ভুল হয়ে গেছে ভাই, আমি এখনই ছেড়ে দিচ্ছি। রানা ওসির বুকের মধ্যে সজোরে একটা লাথি মারে। ওসি সোজা লাথি খেয়ে ফ্লোরে গিয়ে ছিটকে পড়ে। হেই কুত্তার বাচ্চা, সে আমার লোক না, বরং আমি তোর পোষা কুত্তা। ওসি চোখ বড় বড় হয়ে যায়। রানা মাস্তান কি বলছে এইসব উল্টাপাল্টা? সিচ বিল্লা ভাও, যাকে এক নামে পুরো শহর চিনত, বিল্লা দা কিং। আমি রানা, তার কাছে কাঠপুতলি। আমার মতো রানা তার আশেপাশে অনেকগুলো ঘুরঘুর করে। তুই তাকে লকআপে আটক করেছিস, তাহলে ধরে নে তোর সমাধিটা এই থানায় হবে আজকে। ওসি চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ঝরতে আরম্ভ করে। ওসির কলিজা যেন শুকিয়ে গেছে। সে কি করেছে তার কোনো আইডিয়া নেই। বিল্লাকে লকআপে না, শুধু তাকে সারা রাত মেরেছেও। থানার মধ্যে যত পুলিশ মজুদ ছিল কারোর কলিজার সাথে নেই, আর ওসির পাতটা কেটে গেছে। ওসি দৌড়ে লকআপে ঢুকে পড়ে আর আকাশের পায়ে গিয়ে ঝাপটে ধরে। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। ওসি নিজের হাত দিয়ে নিজের মুখে সজোরে আঘাত করতে থাকে। ও ভাই, আমাকে ক্ষমা করে দিন। আমি জানতাম না আপনি কে, আর আমি আমার পাওয়ারের অপব্যবহার করেছি। আর কোনোদিন এমন করব না বলে আকাশের পায়ে ঝাপটে ধরে কান্না করতে থাকে। পা ছেড়ে উপরে ওঠ। দেখছিস পাওয়ার? হ্যাঁ, দেখছিস পাওয়ার? দিস ইজ পাওয়ার। 10 জন কনস্টেবল সাথে নিয়ে গিয়া মানুষের তুলে এনে লকআপে ঢুকায় মারধর করা, এটা কোনো পাওয়ার না। পাওয়ার হচ্ছে তোর মতো ওসি এসে পায়ে ধরে হামাগুড়ি দিয়ে মাফ চাওয়া। কি বলেছিলাম? তোর হালখাতা ভারী হচ্ছে, হ্যাঁ, কিন্তু শুনলি না? ভাই, আমার জীবন থাকতে আর কোনোদিন এমন তারা কাজ করব না।
রানা চল। তারপর সবাই বাসায় চলে যায়। কনস্টেবল একজন ওসির ওপরে গরম হয়ে যায়। ওই ওসি, শোন, এটাই হচ্ছে মনুষ্যত্ব। তোর মধ্যে কোনো মনুষ্যত্বই নেই। ওসি যেন পাগল হয়ে গেছে, তার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান নেই। আকাশ বাসায় এসে পড়ে, সাথে আরো কেউ নিয়ে আসে। আকাশ, তুই এত বড় মাপের একজন হওয়ার পরেও এমন নর্মাল হয়ে থাকিস কেন রে? বেশ বসাতে কি আছে, খালি অহংকার, এটাই তো। শোন, অহংকার আমার দুই চোখের শত্রু। আসলে রে, তুই মহান একজন মানুষ। তোর মতো একজন মানুষকে জীবনসঙ্গী করে পেতাম, জীবনটা কত সুন্দর হয়ে যেত। কেন করে নে, বারণ করেছে কে? না রে, তাই হবে না। কারণ একজনের সাথে আমার সম্পর্ক আজ 3 বছরে, সে ইতালি থাকে। ওকে আমি অনেক 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 লাভ করি। আর তার চেয়ে বড় কথা, তোকে আমি বন্ধু ভাবি আকাশ। তোর পাশে এভাবেই সারা জীবন থাকতে চাই। আর যদি তাকে ছেড়ে দিয়ে তোর সাথে জীবনের সূত্রপাত করি, তাহলে এটা স্বার্থের লোভ ছাড়া আর কিছু হবে না। যাক, তোরা ভালো থাক, এটাই দোয়া। আর শোন, তোকে নিয়ে আমার মনে এমন কোনো ফিলিংস নাই, কারণ তুই একটা ভালো মানুষ। তোর মতো ভালো চরিত্রের অধিকারী হতে হলে আমায় আরো 7 বার জন্ম নিতে হবে। সারা জীবন তোর পাশে এভাবে বন্ধু হয়ে থাকতে চাই। আকাশ, তুই নিজেকে যাই ভাবিস না কেন, তুই আসলে অনেক ভালো, যেটা আমি জানি। আচ্ছা শোন, আজ যেতে হবে রে, অনেকটা সময় হয়ে গিয়েছে। আচ্ছা যা, কাল কলেজে গেলে দেখা হবে। হ্যাঁ, আর শোন, ড্রাইভার তোকে বাসা পর্যন্ত একদম এগিয়ে দিয়ে আসবে। বাসায় পৌঁছে আমি ফোন করিস। হ্যাঁ আচ্ছা। তারপর চলে যায়। আকাশ এখন দুনিয়ার সবচাইতে হ্যাপি একটা মানুষ, কারণ সে নিজেকে বদলাতে শিখে গেছে। তার মধ্যে এখন কোনো হিংস্রতা নেই। তার চাইতে বড় কথা হচ্ছে, তার জীবনে আরু নামের একটা ভালো বন্ধু পেয়েছে। পরের দিন সকালবেলা রেডি হয়ে কলেজে চলে যায়। আজ একদম পুরো ভিন্ন গেটআপে। ল্যাম্বরগিনিটা নিয়ে সে নিজে ড্রাইভ করে কলেজের সামনে পার্ক করে। তারপর সে ভেতর থেকে নেমে আসে। পুরো কলেজের সবাই গাড়িটার দিকে হা হয়ে তাকিয়ে আছে। আকাশকে দেখে সবাই তো অবাক। এক কথায় রাজপুত্রের মতো লাগছে। ওকে দেখে কেউ চোখ ফেরাতেই পারছে না। এমন সময় কেউ একজন পেছন থেকে এসে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে, আর আকাশের ঘাড়ের মধ্যে কয়েকটা চুমু বসিয়ে দেয়। আকাশ তো ভ্যাবাচাকা খেয়ে যায়। সে পেছনে ঘুরে দেখে হেনা। আকাশের মেজাজ পুরো গরম হয়ে গেছে। সে হেনার গালের মধ্যে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। তোর কত বড় সাহস যে তুই আমাকে জড়িয়ে ধরেছিস? সাহসে কি আছে, আমার বিএফকে আমি জড়িয়ে ধরেছি। আই মে, শাট আপ, মুখ সামলে কথা বল। তোর সাথে আমার কোনো কালেই কোনো কিছুই ছিল না, হঠাৎ কোত্থেকে উড়ে এসে বিএফ দাবি করছিস? হ্যাঁ প্লিজ আকাশ, আমায় এইভাবে অস্বীকার করো না। আমি যা করেছি ভুল করেছি, প্লিজ আমায় ক্ষমা করে দাও না, নিজের করে দাও না আমায়। হেনার মনে হয় যে সে এক্ষুনি কান্না করে দিবে। হাই হাই হাই, ড্রামাবাজ মেয়ে, অনেক হয়েছে তোমার ছলনা। আর না, আমি আমার মতো ভালোই আছি, আর এসবের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, বিশেষ করে তোমার সাথে একদমই নাই। ছলনাময়ী মেয়ে, নিজের রাস্তা মাপো যাও। আর আমি তো খ্যাত, আমার সাথে কি করে কথা বলছো? ঘৃণা হচ্ছে না এখন? হেনা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি বলবে সে কিছুই বলার মতো নেই, কারণ সে এমন বিহেভিয়ার আগে দেখিয়ে এসেছে আকাশকে। আজ তা ফেরত পাচ্ছে একক দশকে। সরো, তোমার মতো মেয়ের সাথে আমার কোনো কিছুই নাই। আর নিজের স্ট্যাটাস দেখছো তুমি, সাধারণ একটা ওসির মেয়ে, আর আমি কার ছেলে সেটা তো হয়তো জেনে গিয়েছো। তাহলে এবার ভাগো, আমার লেভেলের না তুমি। হ্যাঁ, হেনা ছোট্ট বাচ্চার মতো কান্না করে দেয় আকাশের কথা শুনে। আকাশ হেনাকে ফেলে রেখে ক্লাসে চলে যায়। হেনা নিজের দোষেই সবটা হয়েছে, অহংকার পতনের মূল। আসলেই কথাটা সত্যি। হেনা কান্না করতে করতে বাসায় চলে যায়, ক্লাস না করে। আকাশ ক্লাসরুমে ঢুকতেই সবাই ওর সাথে কথা বলতে এগিয়ে আসে, বিশেষ করে মিম। আসলে সরি আকাশ, হেনার সাথে মিলে তোমায় কষ্ট দিয়েছি। প্লিজ আমাকে তোমার বন্ধু বানাবে? মিম শোনো, সরির কিছু নাই, নিজের দৃষ্টিভঙ্গি বদলাও। কেন এতদিন আমি খ্যাত ছিলাম, এখন কি এমন হলো যে মাফ চাচ্ছ? শোনো, তোমরা হচ্ছ স্বার্থপর কাতারের মানুষ। তোমার সাথে বন্ধুত্ব তো দূরের কথা, তোমার ছায়া পর্যন্ত আমার ধারে কাছে আসতে পারবে না। লেভেল আছে তোমার যে আমার সাথে বন্ধুত্ব করতে আসছো? আমার বাসার পশু পাখিও তো তোমার থেকে বেশি যোগ্যতা রাখে। হ্যাঁ, আসছে বন্ধুত্ব করতে। আকাশের কথা শুনে মিম মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। কারোর মুখে কোনো কথা নেই, কারণ আকাশের আসল পরিচয় জানার পর সবাই বুঝে গেছে আকাশের লেভেল কোথায়। সবাই ওকে অপমান করত, কিন্তু কেউ জানতো না
সে যে এই শহরের নামকরা কোটিপতি ছেলে। আকাশের কাছে তারা কিছুই না। একটু পর আরও ক্লাসে আসে। তিশানও আজ ক্লাসে এসেছে। তিশান তো আকাশের ব্যাপারটা শুনে পুরো থ। ক্লাস শুরু হয়ে যাবে, তাই সবাই নিজের জায়গা ঠিক করে নেয়। আকাশ আজও সামনে বসেছে। পাশের সিটে আরু আর তার সাথে এক বেঞ্চ দূরে তিশান। স্যার ক্লাস নিতে এসে দেখে আকাশ সবার সামনে বসেছে। আজ ওর কাপড় চোপড় দেখে স্যারের হুশই উড়ে যায়। ভেতরে ভেতরে নিজেকে নিজেই ধিক্কা দিচ্ছে, কারণ তিনিও আকাশকে কথা শুনিয়েছেন। স্যার চুপচাপ ক্লাস করে চলে যায়। একটু পর কেউ একজন এসে বলে ওকে হেড স্যার ডাকছে। আকাশ হেড স্যারের কাছে যায়। ওকে স্যার। তারপর আরো কিছু কথা বলে স্যারের রুম থেকে বেরিয়ে আসে। আর মনে মনে ভাবতেছে দুনিয়ার নিজাম পাল্টে গেছে। ভালো মন দিয়ে কোনো কিছুই যায় আসে না মানুষের। একটাই জিনিস দিয়ে বিবেচনা করা হয়, টাকা পয়সার পাওয়ার। আই মেয়ে, তুমি আমার চোখের সামনে থেকে যাও তো, আমি মাথায় তুলে আছাড় দেব। মেয়েটা ভয়ে সেখান থেকে চলে যায়। আকাশের মেজাজ একদম খারাপ করে দিয়েছে মেয়েটা। তোরা থাক, আমি যাচ্ছি। সে কি রে, একটু গল্প করি, আয় না। না রে, ইচ্ছা করতেছে না, থাক তোরা, আমি যাই। এই থাম, আমরাও চলে যাব তাহলে। তুই না থাকলে দুইজন গল্প করে কি করব? তারপর সবাই সবার বাসায় চলে যায়। আকাশ বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। পরে একটা ঘুম দেয়। বিকেলে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে। পরে আবার পড়তে বসে, কারণ একদম নিকটে চলে এসেছে পরীক্ষা। এখন ঘুমিয়ে পড়তে হবে। অনেক রাত পর্যন্ত পড়ে। সমস্ত পড়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে রেডি হয়ে নাস্তা করে কলেজে চলে যায়। কিন্তু কলেজে গিয়ে যা দেখে তার তো হুশই উড়ে যায়। গতকাল যে মেয়েটা তাকে প্রপোজ করেছিল, সেই মেয়েটাকে হেনা উদুম কেলানি কেলাচ্ছে। এই কি সমস্যা তোমার? হ্যাঁ, তুমি ওকে মারছো কেন? আমার অনেক সমস্যা। সে তোকে প্রপোজ করেছে কোন সাহসে? এই মেয়ে, মুখ সামলে কথা বলো। তোমার লেভেলের না আমি যে তুমি আমার সাথে তুই তুকারি করবা। আর কথা হচ্ছে ওর ইচ্ছে হয়েছে, সে আমাকে প্রপোজ করছে। তোমার সমস্যা কোথায় এতে? না, তোকে কেউ প্রপোজ করতে পারবে না। তোকে শুধু আমি প্রপোজ করব। ওর কত বড় সাহস সেটা আমি দেখবো আজ। বলে মেয়েটাকে আবার মারতে ধরে। এবার আকাশের মেজাজ খারাপ হয়ে যায়। সে ঠাস করে হেনার গালে কষে একটা লাগিয়ে দেয়। এই তোর একবার বলছি না যে তুই আমার লেভেলের না, তারপরও তুই তুকারি করতেছিস। আর তোর কত বড় সাহস, তুই আমার জিএফের গায়ে হাত দিস। সে গতকাল আমাকে প্রপোজ করেছে আর আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। হেনা গালে হাত দিয়ে কান্না করতে করতে, প্লিজ আকাশ, তুমি এমনটা করো না। তুমি শুধু আমায় ভালোবাসবে। তোমার ভালোবাসা পাওয়ার অধিকার শুধুমাত্র আমার আছে। প্লিজ ওকে না করে দাও না। আমার তো ঠেকা পড়ে নাই যে তোমার মতো ধোকাবাজকে আবার ভালোবাসতে যাব। ভুলি নাই আমি এখনো কোনো কিছু। আর সবকিছু মনে আছে সেদিনের কথা। হেনা কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। মেয়েটা তো সেই খুশি যে আকাশ তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এই সবাই দাঁড়িয়েছিল, কি দেখছেন? যান ক্লাসে যান। তাই মেয়ে, তুমি আমায় যতই ভালোবাসো না কেন, কখনো আমার মনে ঢুকতে পারবে না। কারণ যখন আমার বেশভূষা খারাপ ছিল তখন কেউ আমার ধার কাছেও আসতো না। আর যখন নিজেকে বদলে নিয়েছি, মানুষের লাইন পড়ে গেছে। এমন লোক দেখানো ভালোবাসা আমার দরকার নাই। যে ভালোবাসায় মন দেখে না, মানুষটা কেমন সেটা বিবেচনা করে না, খালি দেখতে কেমন, টাকা পয়সা আছে কিনা সেটা দেখে, এমন ভালোবাসার আমার দরকার নাই। আর শুনো, হেনার সামনে তোমায় এমন বলেছি তার অন্য কারণ আছে। হ্যাঁ, এখন তুমি যেতে পারো। আমার দ্বারা ভালোবাসা হবে না। বাবা, তুই এত বড় শাস্তি কি করে দিলি আমাদেরকে? আজ একটা বছর তুই ঘর থেকে বাইরে। সেদিন না হয় রাগ করে তোর গায়ে হাত তুলেছিলাম আর কিছু কথা শুনিয়েছিলাম, তাই বলে তুই এভাবে আমাদেরকে ছেড়ে চলে আসবে? আজ একটা বছর আমাদের মনে কোনো শান্তি নেই। তোর মা রোজ কাঁদে তোর জন্য। আর আমার কথা না হয় বাদই দিলাম, আজ তোর হেড স্যার খবর না দিলে তো তোর কোনো খোঁজই পেতাম না। বাবা, তুই কিভাবে পারলি আমাদের ছেড়ে এক বছর কাটিয়ে দিতে? আকাশ ওর বাবাকে ছাড়িয়ে নিয়ে, মাত্র 1 বছর হয়েছে, আরও অনেকটা সময় পড়ে আছে। প্লিজ আকাশ, আর রাগ করে থাকিস না। প্লিজ এবার ঘরে ফিরে চল। না, কখনোই না। ঘরের গণ্ডিতে ওই দিন পাড়া দেব যেদিন মানুষের মতো মানুষ হতে পারবো। কারণ ওই দিন এটা বলে ঘর ছাড়তে বলেছিল, আমার মতো কুলাঙ্গার সন্তান তোমার দরকার নাই। আরও বলেছিলে, আমার মতো ছেলে দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই, আমার মরে যাওয়াই ভালো। কিচ্ছু ভুলি নাই আমি। জেদ করে যেমন ঘর ছেড়েছি, তেমন মানুষের মতো মানুষ হতে পারলেই ঘরে ফিরবো আবার। আর আপনার যদি স্যারের সাথে কোনো কাজ থাকে তাহলে
কলেজে আসতে পারেন। আমার খোঁজ নিতে কলেজে আসতে হবে না। আমার সামনে পরীক্ষা, আমাকে তাতে ফোকাস করতে দিন। চলি, আমার গুরুত্বপূর্ণ ক্লাস আছে। আকাশ চলে যাচ্ছে, কিন্তু হঠাৎ একটা কথা মনে পড়ে। সে পেছনে ফিরে। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি। শোনেন, আমি যেমন ছিলাম, যে পথেই ছিলাম না কেন, কখনো অন্যায় করে নাই, মানুষের ক্ষতি করে নাই। আর আপনি আজ বেঁচে আছেন আমি এই আকাশের জন্য। সেই জন্য আমি কুলাঙ্গার হয়ে গেলাম। আকাশ হেড স্যারের রুম থেকে বের হয়ে ক্লাসে চলে আসে। ইতিমধ্যে পুরো কলেজে খবর পৌঁছে গেছে যে এই শহরের টপ বিজনেসম্যান ইয়াকুব সাহেব কলেজ এসছে। তাই স্যাররা ক্লাস ছুটি দিয়ে দিছে। পুরো কলেজ গমগম করছে মানুষের জন্য। কলেজ স্টুডেন্ট আরো বাহিরের অনেক মানুষও কলেজে এসেছে ইয়াকুব সাহেবকে দেখার জন্য। আকাশের সেই দিকে কোনো আক্ষেপ নেই, তার মন খারাপ হয়ে আছে। তাই সে আরুকে নিয়ে গাছতলায় চলে যায়। কি রে, তোর বাবা আসছে, তোর আরো খুশি হওয়ার কথা, কিন্তু সেখানে তুই মন খারাপ করে বসে আছিস। কারণ আমি ওনার ছেলে, তাই। মানে কি বলছিস আকাশ? তুই তো জেনেই গেছিস আমি কে। দেখ, আমি যাই করেছি কখনো মানুষের খারাপ করিনি, মানুষের সাথে অন্যায় বা খারাপ আচরণ করিনি। আর আজ সেই লোকও বেঁচে আছে আমার জন্য। পিন্টু হাজি ওনার পেছনে লোক লাগিয়ে দিয়েছিল মারার জন্য, কিন্তু আমার জন্য কিছু করতে পারে নাই। আমি উল্টো ওদের সব কটাকে সাইজ করেছি। আর সেই ঘরের মানুষই আমাকে বলে আমি নাকি কুলাঙ্গার, আমার নাকি বেঁচে থাকার অধিকার নাই, আমি সন্ত্রাস। দেখ আকাশ, তুই হয়তো কষ্ট পেয়ে কথাগুলো বলছিস, কিন্তু দেখ তোর বাবা রাগের থেকে কথাগুলো বলেছে। আর তুই যতই ভালো করিস না কেন, তোর কাজ করার লাইনটা তো খারাপ, তাই তিনি হয়তো রিয়েক্ট করেছেন। আরু, তুই কি ওনার পক্ষ হয়ে কথা বলছিস? আরে না, উনার পক্ষ নিয়ে কথা বলতে যাবো কেন? আমি তোর পক্ষ নিয়ে কথা বলছি। আচ্ছা থাক, এবার আর গাল ফুলিয়ে থাকতে হবে না, চল ক্যান্টিনে যাব, আইসক্রিম খাবো। আইসক্রিম খেয়ে দুজন দুজনের বাসায় চলে যায়। ইয়াকুব সাহেব নৈরাশ হয়ে বাড়িতে ফিরে যায়। অন্যদিকে হেনা তো বাসায় গিয়ে সমস্ত কিছু তোলপাড় করে ফেলছে। ওকে কেউ থামাতেই পারছে না। আমি আকাশকে ভালোবাসি, আমার আকাশকে চাই। বাসায় যত কাচের শোপিস ছিল সব ভেঙে গুড়ি গুড়ি করে ফেলেছে। হেনার বাবা ওসি। আমিও তাকে অত্যাচার করেছি, এত কিছুর পরেও কি সে তোকে মেনে নিবে? আকাশ বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে, পরে একটু ঘুমোবে বলে ভাবে, কিন্তু তখনই অচেনা একটা নাম্বার থেকে ফোন আসে। হ্যাঁ, কে বলছেন? আমি থানার ওসি বলছি। আমাকে কি কারণে ফোন করেছেন? প্লিজ বিল্লা ভাই, আমার কথাটা একটু শোনেন। আমার মেয়েটা আপনাকে খুব বেশি ভালোবাসে, সে আপনাকে না পেলে নাকি সুইসাইড করবে। প্লিজ আপনি আমার মেয়েটাকে গ্রহণ করে নেন। এই ওসি, মাথা পাগল হয়ে গেছে? হ্যাঁ, সামান্য একটা ওসির মেয়েকে আমি বিয়ে করবো? এটা কখনোই সম্ভব না। আর কে কি করবে এত কিছু আমার দেখার সময় নাই। সুইসাইড করবে না কি করবে সেটা ওর ব্যাপার। এর পরের বার যদি আমার নাম্বারে ফোন আসে তাহলে অবস্থা খারাপ করে ছেড়ে দেব। আর আমার রিলেশন আছে অন্য মেয়ের সাথে, কিছুদিন পর আমরা বিয়ে করতে যাচ্ছি। আপনার মেয়েকে বলবেন অযথা কোনো কিছু করে নিজের বিপদ যাতে ডেকে না আনে, এতে আপনার মেয়েরই ক্ষতি হবে। ভাই, ভালো থাকবেন। আকাশ ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে। বিকেলবেলা ঘুম ভাঙে কারোর হাতের স্পর্শে। কেউ একজন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আকাশ মিটমিট করে চোখটা খুলে দেখে আম্মু। আম্মু তুমি? হ্যাঁ আমি। আকাশ লক্ষ্য করে ওর আম্মু কান্না করছে। আম্মু তুমি কান্না করছো কেন? আজ 1 বছর পর তোকে দেখতে পেয়েছি। আজ একটা বছর ধরে তোর চাঁদ মাখা মুখখানা দেখি না, তো কান্না করব না তো কি করব? আকাশও ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আম্মু আমায় ক্ষমা করে দাও, আমি নিজেকে মানুষ করার জন্য ঘর ছেড়েছি, কিন্তু তুমি আমার খোঁজ পেলে কোথায়? তোর আব্বু আজ বলল তুই এখানে একটা কলেজে পড়াশুনো করিস। আর তাছাড়া তোর ড্রাইভারের সাথে আমার গতকাল দেখা হয়েছে। ওদেরকে জিজ্ঞেস করেছি তোর কথা, কিন্তু ওরা বলেছে তোর নিষেধ আছে ঠিকানা বলতে। তাও অনেক জোর করে তোর ঠিকানা মুখ থেকে বের করেছি। আকাশ ওর আম্মুর কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে। তবে আম্মুর সাহস দেখে আমার অবাক লাগছে যে উনি থাকে এক শহরে আর সেই শহর থেকে আমার খোঁজ করার জন্য অন্য শহরে চলে এসেছে, তাও আবার একা। আব্বু জানে তুমি আমার খোঁজ এসেছো? হ্যাঁ জানি। তাহলে তোমায় একা ছেড়ে দিল কি করে? ছেড়ে যে কোথায়, আমি জোর করে বের হয়েছি। বলেছি আমার ছেলের কাছে যাব আমি। আমায় যদি আটকানোর চেষ্টা করে তাহলে চিরতরে ঘর ছেড়ে দিব। আর তাছাড়া ওই লোকের জন্য তুই ঘর ছেড়েছিস। 1 বছর আমার কত চোখে জল ঝরেছে জানিস?
রোজ রাতে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে লাল করে ফেলতাম। আম্মু সরি। এই পাগল ছেলে, কি করছিস? যা হয়েছে হয়েছে, এবার ঘরে চল। না আম্মু, এটা সম্ভব না। তুই যদি আজ আমার সাথে ঘরে না যাস তাহলে আমি এখান থেকে বের হয়ে অন্য কোথাও চলে যাব। আম্মু তুমি কি বলছো সব উল্টাপাল্টা? আমি এত কিছু বুঝি না, তোর ঘরে যেতে হবে আমার সাথে। আম্মু তুই আমার সাথে যাচ্ছিস, এটাই ফাইনাল। আকাশের আম্মু যখন বাসায় এসেছে তখন পল্লব ছিল না বাসায়। সে পল্লবকে ফোন করে বলে বাসায় আসতে, সে তার নিজ বাড়িতে ফিরে যাবে। পল্লব আকাশের ফোন পেয়ে তাড়াতাড়ি বাসায় আসে। আচ্ছা পল্লব তুই থাক, আমি বাড়ি যাচ্ছি। আচ্ছা ভাই, তাহলে আজ রাতে আমিও আমার বাড়িতে ফিরে যাব। হ্যাঁ তাই কর, বাসার মানুষ অনেক চিন্তায় আছে। তারপর আকাশের আম্মু আর আকাশ মিলে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে আকাশ ফোন করে ওর সমস্ত গাড়ির ড্রাইভারকে বলে দেয় সবাই যেন ওর বাড়িতে চলে যায় গাড়ি নিয়ে। বাসায় পৌঁছতেই রুহি এসে জাপটি ধরে কান্না করে দেয়। এই কুত্তার শয়তান বদমাস, করেছিলি তুই এতদিন? রুহি আকাশের ছোট বোন। আরে মারছিস কেন? লাগছে তো। চুপ কুত্তা কোথাকার, তোর শরীরে একদম হাতের নখ ঢুকে দিব। কিভাবে পারলি তুই আমাকে ভুলে থাকতে ভাইয়া? আকাশ চুপ করে আছে। এই রুহি, এখন বকবক করিস না, পরে এসব আলাপ করিস। এখন অনেক দূর থেকে এসেছে, আগে একটু ফ্রেশ হতে দে। আকাশ আজ 1 বছর পর বাসায় এসছে। বাসাটা সেই আগের মতোই আছে, কিন্তু কেমন নীরব একটা পরিবেশ। ঘরটাকে মরা বাড়ির মতো বানিয়ে ফেলেছে। আমি আমার যে রুম ছিল সেটাতে চলে গেলাম। গিয়ে দেখি সমস্ত কিছু আগের মতোই আছে। অবাক হলাম আমার রুমটা একদম পরিপাটি করে গোছানো দেখে। তার মানে এই রুমটা রোজ কেউ গুছিয়ে রাখে। আকাশকে পেয়ে সবাই মহা খুশি। আকাশও খুব খুশি। সে সবার সাথে হেসে খেলে কথা বলতেছে, শুধু তার বাবাকে ছাড়া। কারণ সেই মানুষটার প্রতি তার কেন জানি একটা অভক্তি চলে এসেছে। আকাশের বাবাও কিছুটা আন্দাজ করতে পেরেছে। তিনিও ভেতরে ভেতরে কুকড়ে কুকড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছেন। আকাশ একেবারে বাসায় ফিরে এসেছে। সে সারাদিন বাসায় থাকে। পরের দিন সকালবেলা রেডি হয়ে নিজের গাড়িটা নিয়ে কলেজে চলে যায়। কলেজের গেট দিয়ে ঢুকবে এমন সময় হিনা তার সামনে পথ আটকায়। এ আকাশ দাঁড়াও, তোমার সাথে আমার শেষ কিছু কথা আছে। তোমার মতো মেয়ের সাথে আমার কোনো কথা নাই। না, তোমার কথাগুলো শুনতে হবে বলে হিনা আকাশের পথ আটকে ধরে। আচ্ছা বলো, কি বলবে? আকাশ, তুমি কি সত্যি আমায় ভালোবাসো না? আমার জন্য কি একটুও তোমার মায়া হয় না? এই মেয়ে, ড্রামা বন্ধ করো। তোমাকে আমার 2 চোখে সহ্য হয় না। আর রইল ভালোবাসা, শোনো, তুমি ভালোবাসার মতো যোগ্য মেয়েই না। তুমি তো মুখোশধারী শয়তান মেয়ে। তোমার মতো মেয়েকে যে আমি কিভাবে ভালোবেসেছিলাম আল্লাহই জানেন। আকাশ বলো, আরো বলো, যা ইচ্ছে হয় বলো আমায় নিয়ে। যত অপবাদ দিতে ইচ্ছে হয় দাও, কিন্তু প্লিজ আমায় ফিরিয়ে দিও না। আমি তোমার সাথে যা করেছি অন্যায় করেছি। আমি জানি আমি ক্ষমার যোগ্য না, কিন্তু বিশ্বাস করো আমার তোমাকে চাই। তুমি ছাড়া আমি নিঃশ্বাস পর্যন্ত পারছি না নিতে। আমি তোমায় না পেলে আমি মরে যাব, সত্যি মরে যাব আমি। এই ধোকাবাজ মেয়ে, মরবি না হয় যা খুশি তাই করবি। আমাকে কেন বলছিস সব কথা? তুই হচ্ছিস বিষাক্ত একটা সাপ। যার জীবনে যাবি তাকে দংশন করে বিষের নীল করে দিবি। তোর মতো মেয়ে আমার ভালোবাসার যোগ্যই না। আর শোন, তোর যা ইচ্ছা হয় তাই কর। মরবি কিনা মরবি না সেটা তোর একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এসব কথাবার্তা আমার সামনে বলিস না। যা দূরে গিয়ে মর। আমি গেলাম। আকাশ হেনাকে রেখে ক্লাসে চলে আসে। হেনা সেখানেই বসে কান্না করে দেয়। আকাশ ক্লাসে এসে আরুর সাথে কথা বলছে। এমন সময় স্যার ক্লাসে ঢুকে। স্যার আসা মাত্রই সবাই নীরব হয়ে যায়। এভাবে 4 ঘন্টা যাওয়ার পর কলেজ ছুটি হয়ে যায়। থুর, আমার কি, ওর ভাল লাগছে তাই সে বলছে। আকাশ ওকে পাত্তা না দিয়ে আরুকে নিয়ে ক্যান্টিনের দিকে হাঁটা দেয়। হেনা আকাশকে দেখতে পেয়ে ঘাড় ঘুরে আকাশের দিকে অসহায়ভাবে এক ঝলক তাকায়। হেনা হয়তো আকাশকে কিছু একটা বলতে চায়, কিন্তু আকাশের কোনো ফিলিংস নেই যে হেনার কথা শুনবে। সে দেখেও না দেখার ভান করে ক্যান্টিনে চলে যায়। আকাশ আর আরু ক্যান্টিন থেকে নাস্তা করে ফিরে আসে, কিন্তু আকাশ লক্ষ্য করে হেনা আর নেই, চলে গেছে সে। আর সে যে জায়গাটায় বসেছিল সেখানে চোখের পানিতে ভিজে মাটিগুলো কাদা হয়ে আছে। তাতে আমার কি, আমাকে কাঁদিয়েছে, এখন নিচে কাঁদুক। আকাশ কলেজের পাশে পার্ক করা তার যে গাড়িটা আছে সেটা স্টার্ট করে আরুকে সাথে নিয়ে নেয়। আরুকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে সে তার বাড়িতে চলে যায়। বাসায় মোটামুটি ভালোই লাগছে এখন আকাশের।
সবাই অনেক কেয়ার করে তার। সারা দিন মা ছোট বোনের সাথে হাসি ঠাট্টা করেই সময় চলে যায়। রাতের বেলা খেয়ে দিয়ে বিছানায় শুয়ে আছে আর ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুম কোনোভাবেই আসছে না। বিছানায় এপাশ থেকে ওপাশ খালি ছটফট করতেছে। ঘুম কোথায় যে উধাও হয়ে গেছে। আকাশ চোখ বুজে শুয়ে আছে, তখনই তার সকালের কথাগুলো মনে পড়ে। না, আজকে মেয়েটাকে অনেক কথা শুনিয়েছি, এমন ভাবে না বললেও হয়তো পারতাম। মেয়েটার চোখ মুখ দেখে কেন জানি মনে হচ্ছে মেয়েটা আমার সত্যি ভালোবাসে। এবার তার ভালোবাসার মধ্যে কোনো খুঁত নাই, কিন্তু কি আর করব, সে তো আমার মন নিয়ে খেলা করলাম। আমিও তো তাকে সত্যি ভালোবাসতাম, আর এখনো বাসি, কারণ প্রথম প্রেম হয়তো ভোলা যায় না। আমি তো পারছি না। তবে যত যাই হোক, মেয়েটাকে এইভাবে কাঁদানো আমার একদম ইচ্ছে হয়নি। না, কাল কলেজে গিয়ে ওর সাথে কথা বলবো। যদি ওর হাব ভাব ভালো দেখি, তাহলে সমস্ত কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করব। আকাশ হেনাকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম ভাঙে কারোর ফোনের আওয়াজে। সে মিটমিট করে চোখটা খুলে বালিশের কাছ থেকে ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করে। ফোনটা কানে দিতেই অপর পাশ থেকে কাপা কাপা কণ্ঠে কেউ একজন বলে ওঠে, বিল্লা ভাও, আপনাকে বলেছিলাম আমার মেয়েটাকে নিজের করে নিতে, কিন্তু আপনি নেননি। যদি নিতেন আজ আমার মেয়েটার এমন দুর্দশা হতো না, সে জীবিত থাকতো। আকাশের তো কিছুই ঢুকছে না মাথায়। কি বলছেন উল্টাপাল্টা আপনি? হ্যাঁ, যা শুনেছেন ঠিকই শুনেছেন। গতকাল রাতে হেনা সুইসাইড করছে। জানেন বিল্লা ভাও, সে রাতের বেলা আমাকে আর ওর মাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল, আর বারবার খালি একটা কথাই বলেছিল, আম্মু আব্বু তোমরা দুজনেই আমাকে মাফ করে দিও। কিন্তু বিশ্বাস করেন, কখনোই বুঝতে পারি নাই যে আমাদের মেয়েটা এত বড় একটা কাণ্ড করে ফেলবে। হেনার আব্বুর কথা শুনে আকাশ বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসে পড়ে। আকাশের যেন দুনিয়াদারি ঘোলাটে হয়ে গেছে হেনার আব্বুর কথা শুনে। আকাশের নিঃশ্বাসটাও যেন এক্ষুনি বের হয়ে যাবে শরীর ছেড়ে। কি বললো এটা, যে হেনা সুইসাইড করেছে? আকাশ চিৎকার করে কান্না করে দেয়। না, হেনা এটা করতে পারে না। সে গতকাল আমাকে কিছু একটা বলতে চেয়েছিল, সে মরতে পারে না। আকাশ তাড়াতাড়ি করে শার্টটা গায়ে দিয়ে আরুকে ফোন করে। আরু, হেনা নাকি সুইসাইড করেছে? জানি না, আমিও এমনটা শুনলাম। তুই তাড়াতাড়ি চলে আয়, দুজনে মিলে হেনার বাসায় যাব। আচ্ছা তুই দাঁড়া, আমি কিছু সময়ের মধ্যে আসছি। আকাশ কোনো মতে তাড়াহুড়ো করে গাড়ির চাবিটা নিয়ে ঘর থেকে বের হয়ে আসে। চোখ মুখে হতাশার ছাপ। গাড়িটা স্টার্ট দিয়ে আরুর কাছে চলে যায়। তারপর দুজন মিলে হেনার বাসায়। হেনার বাসার সামনে মানুষ দিয়ে ভর্তি। আকাশ যত এগোচ্ছে ভয়ের মাত্রা ততই বাড়ছে। হেনার যেন কিছু না হয়, আমি খুব ভালোবাসি। আকাশটা আস্তে আস্তে করে ঘরের ভেতরে দিকে এগোতে থাকে। একটু সামনে যেতেই দেখে সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ মাটিতে শুয়ে রেখেছে। এটা দেখে আকাশের কলিজাটা মোচড় দিয়ে ওঠে। ওর যদি কিছু হয় আমি থাকবো কিভাবে? আকাশকে দেখতে পেয়ে হেনার বাবা এগিয়ে আসে। এই যে আকাশ মাহমুদ, ওরবে বিল্লা ভাও, আমার কলিজার টুকরো মেয়েটা মাটিতে ঘুমিয়ে আছে। হেনার আব্বুর কথা শুনে আকাশের কলিজা ছিঁড়ে যাচ্ছে। ওর জন্য বিশ্বাসই হচ্ছে না। না, এটা হেনা না, আমি এটা বিশ্বাস করি না। হেনার কিচ্ছু হতে পারে না। আকাশ দৌড়ে গিয়ে লাশটার মুখ থেকে কাফনের কাপড়টা সরিয়ে ফেলে। আকাশ লাশটাকে দেখে সজোরে এক চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে। হেনা ছোট্ট বাচ্চার মতো ঘুমিয়ে আছে। হাই, তুমি এটা কি করলে? আকাশ সজোরে চিৎকার করে কান্না করছে। আজ আমি তোমার সাথে সবকিছু ঠিক করে নিতাম, একটু ধৈর্য ধরলে না? তুমি পাগলের মতো এটা কি করে বসলে? আমি এখন কি নিয়ে বাঁচবো? কাকে ডাকবো? কে আমাকে এত ভালোবাসবে তোমার মতো? মানুষ বলতেই ভুল। তুমিও না হয় জেনে শুনে একটু ভুল করেছ। শাস্তি তো আমি তোমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু যেখানে আমি শাস্তি দিইনি সেখানে তুমি নিজেকে শেষ করে দিলে। এটা কেন করলে? এখন আমায় কে ভালোবাসবে? হেনার আব্বু আম্মু সবাই কান্না করছে। আকাশ এখনো হেনাকে পাজাকোলা করে জড়িয়ে ধরে আছে। হেনা, কেন তুমি এমনটা করলে? আকাশের চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি আমি। ছেলেটা তোমায় পাগলের মতো ভালোবাসে। এখন ওর কি হবে? তুমি যে তাকে ছেড়ে চলে গেলে। ছেলেটা যে এখন পাগলের মতো কান্না করছে। ওর চোখের পানি যে আমার সহ্য হয় না। সবটাই হয়তো আমার দোষ। আমি তোমাদের মাঝে কেন এসেছি? না হয় আজ হয়তো তুমি এমনটা করতে না। এই যে আকাশ ভাই, আর কান্না করে কোনো লাভ নেই। আপনি আমার নয়নের মণিটাকে আমাদের থেকে কেড়ে নিয়েছেন। এই যে ধরেন, হেনার হাতে একটা চিঠি ছিল, যেটাতে লেখা ছিল তোমরা এই চিঠিটা আকাশের হাতে পৌঁছে দেবে প্রিয় বাবা মা। আকাশ চিঠিটা হাতে নিয়ে খুলে পড়তে আরম্ভ করে। হ্যাঁ কলিজার টুকরা, আমি জানি তুমি কাঁদছো, কেঁদো না প্লিজ।